আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নামসাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। রাজধানীর গ্রন্থাগারগুলোতে নেই পাঠক। দেশে বাড়ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্তের সংখ্যা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত চামারপাড়ার শিশুরা। এবারে বিস্তারিত। রাজধানীতে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে সবুজের সমারোহ। সবুজ আচ্ছাদন কমতে থাকায় নগরে বাড়ছে উষ্ণতা ও দূষণের মাত্রা। গাছ রোপণ ও গাছ নিধন বন্ধে কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণকে উদ্যোগী ভূমিকা পালন করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। প্রায় 1.5 কোটি মানুষের ঢাকায় এখন সবুজ গাছগাছালি ঘেরা এলাকা দেখা মেলা ভার, যেখানে তাকানো যায় ইট পাথরে মোড়ানো এক নগরী। যে পরিমাণ গাছ আছে তার সংখ্যাও কমছে প্রতিনিয়ত। বৈশ্বিক উষ্ণায়নে এবছর 58 বছরে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড করা হয়েছে এবারের গ্রীষ্মে। এ তাপমাত্রা কমাতে গাছ লাগানো ছাড়া যখন কোনো পথ দেখছেন না পরিবেশবিদরা, তখনই 20 বছরের অধিক বয়সী গাছ কেটে করা হচ্ছে নগরের সৌন্দর্যবর্ধন। সিটি কর্পোরেশনে এমন কাজে ক্ষুব্ধ নগরবাসী। এলাকাবাসীর প্রতিবাদ করলেও রাতের আধারে উজাড় হয় ধানমন্ডি সড়কের গাছগুলো। শঙ্কর থেকে শুরু করে আপনার জিগাতলা পর্যন্ত যে একটা মাঝখান থেকে গাছ ছিল, সেই গাছটা যখন কেটে ফেলা হয় এর পরপরই দেখলাম যে তাপমাত্রা আরও বেড়ে গেছে। কারণ আপনারা জানেন যে সবাই যে গাছ কিন্তু দিনের বেলা অক্সিজেন নিঃসরণ করে এবং রাতে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো দিনের বেলায় মানুষজন যখন কাজ করে সেই টাইমটা যদি অক্সিজেন আমরা ঠিকমতো না পাই তাহলে তাপমাত্রা তো বেড়েই যাবে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা চরম হুমকি। এখন আমাদের এই যে শিশু কিশোর থেকে শুরু করে সবাই এই সাফারার হিটস্ট্রোকের মতো ঝুঁকি আমরা পড়ে যাচ্ছি এই গাছের কারণে। যেখানে ঢাকার তাপমাত্রা কমানোর জন্য চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া আছে, ওনার দায়িত্ব হচ্ছে ঢাকায় গাছ লাগিয়ে ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করার জন্য। সেখানে এর পাশাপাশি যদি গাছ কেটে ফেলা হয় তো কাজটা তো এটার কোনো মানে হয় না, এটা স্ববিরোধী কাজ হচ্ছে। যেভাবে তারা ডিভাইডেড করতেছে সেখানে দুটি গাছ তো ভালো, একটা গাছই তো ভালোভাবে জন্মাবে না। কারণ এখন যে প্রশস্ত জায়গা নিয়ে গাছটা আছে সেই প্রশস্ত জায়গা কিন্তু জিগাতলা থেকে এ পর্যন্ত রাখা হয়নি। সিটি কর্পোরেশন যেখানে মানুষের কথা ভাববে সেখানে ফেলছে আরো বিপদে, এমনটি বলছেন পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে যখন আমরা দেখছি যে এই রকম রেকর্ড তাপমাত্রার সময়ে আমাদের নগর প্রশাসক গাছ কাটতেছে আর সে বলতেছে এই সড়ক বিভাজনটা ঠিক রাস্তার মাঝখানে আনা আমার পবিত্র দায়িত্ব, ওই রকম নগর প্রশাসনকে অসংবেদনশীল বলা ছাড়া, এই সিদ্ধান্তকে মন থেকে প্রত্যাখ্যান করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। সবশেষ তথ্য বলছে 2020 সালে ঢাকায় সবুজ এলাকার পরিমাণ দাঁড়ায় 13%। বর্তমানে তা 8.5% নেমে এসেছে, যার কারণে কমছে অক্সিজেনের মাত্রা, বাড়ছে উষ্ণায়ন দূষণ। বিশ্বব্যাপী নগর এলাকার তাপমাত্রা কমানোর অন্যতম প্রধান পদ্ধতি হলো নগর এলাকায় সবুজের পরিমাণ বৃদ্ধি করা, গাছপালার পরিমাণ বৃদ্ধি করা এবং এক্সিস্টিং যে বৃক্ষ রয়েছে তাকে সংরক্ষণ করা। কিন্তু সাম্প্রতিককালে আমরা ঢাকার দক্ষিণ অংশে লক্ষ্য করছি যে বিউটিফিকেশনের নামে বিশেষ করে ধানমন্ডি সহ অন্যান্য জায়গায় মিডিয়ানের বা রোড আইল্যান্ডের বৃক্ষগুলো কেটে সেখানে নতুন করে কংক্রিটের চিকন আইল্যান্ড তৈরি করা হচ্ছে এবং সেখানে বিদেশি গাছ যে রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। এটি একটি পরিবেশ সংরক্ষণের সাথে সাংঘর্ষিক একটি পদ্ধতি। আমরা কোনোভাবেই এই পদ্ধতিটিকে সাপোর্ট দিতে পারছি না। পরিবেশবিদরা বলছেন গাছ কাটার ফলে বাড়ছে পরিবেশের বিপর্যয়ের মাত্রা, তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। শিশু কিশোরদের উপরে এটির প্রভাব বেশি পড়ছে, কারণ তাদেরকে প্রতিনিয়ত হেঁটে ফুটপাতের উপর দিয়ে স্কুলে যেতে হয় এবং এই রাস্তার প্রচণ্ড উত্তাপ তাদের স্বাস্থ্যের উপরে এক ধরনের প্রভাব ফেলছে। ফলে তারা অনেক সময় অত্যাধিক মাত্রায় ঘেমে যাচ্ছে এবং বাসার বাইরে আসতে আজকাল এই বাচ্চা ছেলেরা ভয় পাচ্ছে। অত্যাধিক গরমের কারণে তারা বাইরে খেলতে যেতে পারছে না, অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। নগরবিদরা বলছেন কার্যকরী পদক্ষেপ অনুসরণ করলে নগর উন্নয়নের নামে গাছ কাটার প্রয়োজন হতো না নগর কর্তৃপক্ষের। এই একই ৭ মসজিদ রোডের একটা অংশ ২৭ নম্বর রোডে একইভাবে নির্বিচারে গাছ কাটছিল।
আমরা গিয়ে ইন্টারভেন করলাম এবং তাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেকটা গাছ ধরে ধরে যে এই গাছগুলিকে রেখে দেওয়া যায়। তারা রাখলো এবং যদি ওইটাই তাদের উদাহরণ হয়ে থাকে 27 নম্বর রোডে, তাহলে 7 বছর ধরে এই উদাহরণটা করলো না কেন? আসলে না করার পিছনে জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের রাইট বা অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বা অবহেলা করার একটা প্রবণতা আমাদের কর্তৃপক্ষের আছে, সেটি দৃষ্টতা এখানে প্রদর্শন করা হচ্ছে মাত্র। অবশ্যই সড়কগুলোকে করিডোর হিসেবে পরিবেশ বান্ধবতায়, পদচারী বান্ধবতায় এবং বায়োডাইভার্সিটি তার বান্ধবতায় তৈরি করাই একটি প্রকৃত করিডোরের চরিত্র হওয়া উচিত। গাছ আমাদের পরিবেশের অত্যন্ত আবশ্যকীয় অংশ। গাছ লাগাতে ও গাছ নিধন বন্ধে জনসাধারণকেও ভূমিকা পালন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে বিলীন হয়ে যাচ্ছে সবুজের সমারোহ, জনসংখ্যা বৃদ্ধি, নগরীর উন্নয়নের নামে বাড়ছে গাছের নিধন। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন যেভাবে বাড়ছে তাতে ঢাকাতে সবুজের আচ্ছাদন বাড়ানো না গেলে নগরবাসীর জন্য এখানে বসবাস করা অনেকটাই কষ্টকর হয়ে উঠবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এক পাশে আভিজাত্যের ছোঁয়া, আরেক পাশে ছিন্নমূল পরিবেশে মানুষের বাস। উঁচু এবং নিচু শ্রেণীর মধ্যকার বৈষম্যের মধ্য দিয়ে বেড়ে উঠছে ওয়ারী সংলগ্ন চামারপাড়া এলাকার শতাধিক শিশু কিশোর। ভেদাভেদ এবং অবহেলার পরিমাণস্বরূপ এই শিশুদের ভবিষ্যৎ জীবন বাধাগ্রস্ত হতে পারে। তাই তো বিশেষজ্ঞরা বলছেন দেশ ও জাতির কল্যাণের জন্য অন্য আরও 8-10 জন শিশুর মতো করে এই শিশুদেরকেও আপন করে নিতে হবে। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের রিপোর্টে। পুরাতন ঢাকার অভিজাত এলাকা ওয়ারীর পাশে অবস্থিত শতবর্ষীয় পুরনো চামারপাড়া। মানবেতর অবস্থায় বসবাসকারী এই সকল মানুষদের বেশিরভাগই জুতার কাজ করে তাদের দুবেলা খাবারের জোগাড় করেন। এখানে বসবাসকারী বিপুল জনগোষ্ঠীর একটি বড় অংশ জুড়ে আছে শিশু কিশোর, যারা সবাই তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। তবে ওয়ারীর আভিজাত্য প্রিয় শিশুদের সামনে এ শিশুরা নিষ্ক্রিয় বটে। আমরা এখানেই খেলি, রাস্তায় খেলি, আমাদের সাথে ওয়ারী এলাকার কোনো পোলাপান খেলে না। আমি মনে হয় ছোট মনে করে। তোমরা কি ওদের সাথে মিশার চেষ্টা করো না, বন্ধুত্ব করার চেষ্টা করো নাই? আমরা অনেক করছি, ওরা করতে চায় না। হ্যাঁ, আমরা করতে চাই কিন্তু ওনারা করেন না। ওনারা আমরা ছোট জাতি মনে করেন, অনেক নোংরা মানুষ মনে করেন। চামারপাড়ায় বসবাস করে বলেই তাদেরকে নিচু ভেবে তাদের সাথে বন্ধুত্ব অথবা ঘনিষ্ঠতা তৈরিতে অনীহা আভিজাত্য প্রিয় এ সকল শিশুদের। না, তেমন একটা করি না, কারণ তাদের ভাষাগুলো একটু অন্যরকম, অনেক খারাপ। তাই ওদের ব্যবহার ভালো না, ওদের চলাফেরা ভালো না। তাদের সোসাইটি, আমাদের সোসাইটি আলাদা। তাদের এক ধরনের, তারা একভাবে বড় হয়েছে, আমরা আরেকভাবে বড় হয়েছি, যেখানে আর কি এটা খুবই কম। অভিভাবকদের মতে এ সকল নিম্ন শ্রেণীর শিশুদের সাথে মেলামেশার কারণে তাদের সন্তানদের আচরণ এবং বেড়ে ওঠা কিছুটা অস্বাভাবিক হয়ে যেতে পারে, যা সমাজে অগ্রহণযোগ্য। ওরা পড়ালেখা ওদের তেমন ভালো না, ভালো স্কুলে পড়ে না, ওদের ব্যবহার বিহেভিয়ার এগুলো ভালো না। আর আমাদের বাচ্চাদের আমরা অন্য ধরনের একটা ক্লাসিফাই, একটা এডুকেশন, একটা ভালো ব্যবহার শিখাই। তো ওদের সাথে মিক্স হলে ওদের এই যে এজটা, এই এজে যদি ওরা একটা ব্যাড টকিং বা খারাপ কথা কারো কাছ থেকে শুনে ওরা ক্যাচ করে এটা। তো এই কারণে আমরা আর কি মিশতে দেই না সহজে। ওদের বাচ্চাদের সাথে ওদের সাথে আসলে কি ওদের আচরণের সাথে ম্যাচ হয় না, আর আমাদের থেকে ওরা একটু নিচে লেভেলের, তাই মিশতে দেই না। ছোট থেকে নানা ধরনের কটূক্তি এবং অবহেলার মুখে পড়ে বেড়ে উঠতে হয় এ সকল সুবিধাবঞ্চিত শিশুদেরকে। সমাজের এরূপ দুই শ্রেণীর মধ্যকার ভেদাভেদের কারণে তাদের মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যখন কম্পেয়ার বা তুলনায় আসে যে আমারই বয়সী একটা বাচ্চা হচ্ছে সঠিকভাবে খাদ্য, বস্ত্র অথবা শিক্ষা বা চিকিৎসার সুযোগ পাচ্ছে, কিন্তু সে পাচ্ছে না। এবং এখানে আরও কিছু ফ্যাক্টর থাকে, যেমন তাদের বাবা মায়ের অশিক্ষা অথবা স্বল্প শিক্ষা, তাদের আর্থিক দৈন্যতা, তাদের বাসস্থানের অপ্রতুলতা বা অনেক বড় ফ্যামিলি একসাথে একটা ছোট জায়গায় থাকছে সম্পর্কে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ ভালো একটা গবেষণাও করা হয়েছে, যেখানে হচ্ছে গ্রাম অঞ্চল, শহর অঞ্চল এবং বস্তি এলাকার শিশুদের মধ্যে মানসিক সমস্যাগুলো কীরকম হয় তার একটা তুলনামূলক গবেষণা করা হয়েছে। এবং সেখানে জেনে অবাক হবে যে সেখানে শহর অঞ্চলে পাওয়া গিয়েছে মাত্র 10% বা 10%, বাট বস্তি বা হচ্ছে যারা একটু শহরের এরকম অবহেলিত বা বঞ্চিত শিশু, তাদের মধ্যে কিন্তু 20%। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, এরকম আর্থিক অসঙ্গতি, সামাজিক অসঙ্গতি বা বৈষম্য ভেদাভেদের কারণে বাচ্চাদের মানসিক বিকাশটা ব্যাহত হয় এবং সেই ব্যাহতের পাশাপাশি মানসিক সমস্যা তৈরি হওয়ার ঝুঁকিটাও আসলে বাড়িয়ে তোলে। সমাজের এই ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলেমিশে থাকলে এই সুবিধাবঞ্চিত শিশুরাও হয়তো একদিন দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
দেশে বাড়ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যার প্রায় 7%ই থ্যালাসেমিয়ার বাহক। বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগে ছেলে মেয়ে উভয়েরই রক্ত পরীক্ষা করার মাধ্যমে সচেতন ব্যবস্থা গ্রহণ করে অনেকাংশেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। আরও জানাচ্ছে রাইয়ান সাদিদ। থ্যালাসেমিয়া বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। এটি ছোঁয়াচে রোগ নয়, রক্তের ক্যান্সারও নয়। বাবা ও মা দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তান থ্যালাসেমিয়ার রোগী হওয়ার ঝুঁকি থাকে। থ্যালাসেমিয়ার রোগী জন্মের 6 মাস বয়স থেকে ফ্যাকাশে হয়ে যায়, জন্ডিস দেখা দেয়, পেটের প্লীহা ও লিভার বড় হয়ে যায়, ঠিকমতো শরীর বৃদ্ধি না হওয়ায় ভারী কোনো কাজ করতে না পারা সহ নানা লক্ষণ দেখা দেয়। রক্তশূন্যতা দেখা যায়, অ্যানিমিয়া দেখা যায়, জন্ডিস দেখা যায়, পেটের চাকা বড় হয়ে যায়, যেটাকে আমরা স্প্লিন বলি মেডিকেলের ভাষায়, সেটা বড় হয়ে যায়, বাচ্চা অসুস্থ থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না। এগুলো লক্ষণ নিয়েই সাধারণত বাবা মারা আমাদের কাছে আসে। এটা মূলত একটা রক্তশূন্যতা। স্বাভাবিক আমাদের রক্তের যে আরবিসি আছে সেটার হচ্ছে জীবনকাল 120 দিন, কিন্তু থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে সেটা অনেক দ্রুতই ভেঙে যায়, যার কারণে এই রোগীদেরকে রক্তের উপরে নির্ভর হতে হয়। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে তেমন অবগত নয় সাধারণ মানুষ, যার ফলে দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে প্রতিদিনই রক্ত নিতে আসছে শিশুসহ প্রাপ্তবয়স্ক রোগীরা। ওর যখন 5 মাস বয়স তখন অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পরে ডাক্তার ব্লাড টেস্ট দেয়, বলে যে ব্লাড কম। পরে ব্লাড দেই একবার, এরকমভাবে 2-3 বার ব্লাড দেই, তারপরে থ্যালাসেমিয়া পরীক্ষা করি। ডাক্তার বলে শিশু হাসপাতাল থেকে, ওইখান থেকে পরে ধরা পড়ছে যে ওর থ্যালাসেমিয়া। আর ছোটোকালে ঠান্ডা জ্বর আসছিল, ঠান্ডা জ্বর এরকম মানে সপ্তাহে মাসে 2 বার করে 3 বার করে জ্বর আসছিল। পরে এরকম পরীক্ষা করতে 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 কুল পাইতেছে না, পরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এসে পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলছে যে 12 বছর পর্যন্ত বোঝা যাচ্ছে যে হিমোগ্লোবিন বাড়বে, না হয় 18 বছর, তারপর বুঝতে পারা যাচ্ছে না যে বাড়বে কি। এই রোগ নিয়ে অসচেতন থাকার কারণে অজান্তেই দুজন বাহকের মধ্যে বিয়ে হচ্ছে এবং দিন দিন শিশু থ্যালাসেমিয়া রোগী বাড়ছেই। প্রতিরোধ করা সম্ভব যদি বিয়ের আগে হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই রক্ত পরীক্ষা করে জানতে পারেন যে তারা আসলে থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি আমরা দুইজন বাহকের মধ্যে বিয়েটা ঠেকাতে পারি তাহলে সেক্ষেত্রে এটা প্রতিরোধ করা যায়। থ্যালাসেমিয়া নিয়ে আর একটি শিশুও যেন জন্ম না হয় সে বিষয়ে সকলের সচেতন হতে হবে এখন থেকেই। দিন দিন শিশুদের থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত বেড়েই চলেছে, কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বঞ্চিত হচ্ছে অনেক দারিদ্র পরিবারের শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা করলে এ রোগ প্রতিরোধ করা যেতে পারে। রাইয়ান সাদিদ, আমরা প্রভজয়, এটিএন বাংলা, ঢাকা। দিনকে দিন কমছে গ্রন্থাগারে পাঠক পাঠিকাদের সংখ্যা। আগের তুলনায় বই প্রেমীদের সংখ্যাও কমেছে অনেক, যার মধ্যে শিশু কিশোর এবং তরুণদের সংখ্যাই বেশি। শিশু কিশোর এবং তরুণদের এখন বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। গ্রন্থাগার, যা ইংরেজিতে লাইব্রেরি, দেশ বিদেশের নানান ধরনের বই এনে তা সংগ্রহ করা হয় লাইব্রেরি বা গ্রন্থাগারে। পরে সেই বইয়ের মধ্য থেকে ভালো এবং প্রয়োজনীয় বইগুলো খুঁজে নেন পাঠক পাঠিকারা। প্রবন্ধ, বিভিন্ন ব্যক্তির জীবনী, কাব্য, মহাকাব্য, গল্প, বিজ্ঞানীদের নানা আবিষ্কার সহ গ্রন্থাগারগুলোতে থাকে আরও হাজারো ভিন্নধর্মী বই। দেশে গ্রন্থাগারের সংখ্যাও নেহাতি কম নয়। গ্রন্থাগার অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলা উপজেলা পর্যায়ে এখন মোট গ্রন্থাগারের সংখ্যা প্রায় 71টি। গ্রন্থাগার থাকলেও এখন আর আগের মতো নেই গ্রন্থাগারে আসা পাঠক পাঠিকাদের সংখ্যা। সব শ্রেণীর মানুষেরই বই পড়া জরুরি আমি মনে করি, কারণ হচ্ছে যে আপনি যত বই পড়বেন আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আপনার সামনে পৃথিবীটা আরও মুক্ত হয়ে যাবে। আমাদের এখন আসলে যে শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে যে তরুণ এবং শিশুরা পাঠ্য বই অনেক বেশি পড়ছে। হ্যাঁ, আমাদের সময় আমরা অত পাঠ্য বই পড়তাম না, ওরা অনেক বেশি পাঠ্য বই পড়ছে, যখন ওরা বাইরের বই পড়ার প্রতি উৎসাহ হচ্ছে না। কিন্তু আমি বলবো যে অবশ্যই বাইরের বই পড়তে। দেশের তরুণ প্রজন্ম বলছে এখন বই পড়া, বিশেষ করে গ্রন্থাগারে গিয়ে বই পড়ার প্রতি আগ্রহ কমেছে তরুণ সমাজের। বই পড়ার প্রতি আগ্রহ নাই বললেই চলে। লাইব্রেরিতে আসে না, হঠাৎ 100%-এর ভিতরে 10% পড়লাম বই লাইব্রেরিতে আসে তো এমনি ঘুরে ঘুরে দেখে চলে যায়, কিন্তু ওরা বই পড়ে না। এখন যারা আছে শিশু কিশোর তাদের অবশ্যই বই পড়া উচিত, কারণ বইয়ের জগৎটা কোনো তুলনা হয় না। এটা একদম অন্যরকম, ইমাজিনারি হতে পারে, আবার দেখা গেছে খুব ভালোও লাগতে পারে। বাট বর্তমানে বেশি সময় ছেলেপেলেরা পাস করে সোশ্যাল ইস্যু, সেটার থেকে এটা খুব বেটার। মোবাইল ফোন এবং ইন্টারনেটের কল্যাণে এখন সবকিছুই হাতের মুঠোয়।
তাই তো গ্রন্থাগারের বইগুলো এখন খুব সহজেই হাতের মুঠোফোনটিতে পাওয়া যায়। এর কারণে অনেকটাই কমেছে গ্রন্থাগারে পাঠকদের সংখ্যা। এখনো সবার হাতে হাতে ট্যাব আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, সব কিছু ইন্টারনেট ফ্যাসিলিটির কারণে দেখা গেছে পড়ার মাধ্যমটা এখন আর ফিজিক্যাল বুক না হয়ে গেছে হচ্ছে আপনার ট্যাবের মধ্যে পিডিএফ আকারে, ই বুক টাইপের। তো দেখা যায় যে অনেক সময় গ্রন্থাগারের দিকে অনেকে আসে না, মানে তরুণদেরকে উৎসাহী করা যাচ্ছে না, সেই বইগুলো তুলে ধরা হচ্ছে না ওদের সামনে। অবসর সময়ে গ্রন্থাগারে এসে বই পড়া হতে পারে বিনোদনের অন্যতম মাধ্যম। দেশের শিশু কিশোর এবং তরুণদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার প্রতি আরও আগ্রহ বাড়াতে হবে বলে মত সংশ্লিষ্টদের। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি বিশেষ রিপোর্ট। ধরুন আপনি মাঝ আকাশে উড়ছেন কোনো যুদ্ধ বিমানে। 1000 ফুট উপর থেকে ভেসে থাকার বিস্ময়কর অনুভূতি যেন ফুরোতেই চায় না। আবার কেমন লাগতো যদি গভীর সমুদ্রে ভাসতে থাকা যুদ্ধ জাহাজে নৌ কমান্ডোদের মতো সম্মুখ সমরে গোলাগুলির অভিজ্ঞতা। না, আপনাকে আকাশ কিংবা গভীর সমুদ্রে যেতে হবে না রোমাঞ্চকর এমন অভিযানের জন্য। যুদ্ধ না হয়েও যুদ্ধের মাঠের রকমারি স্বাদ এখন থেকে মিলবে রাজধানীর বিজয় সরণির মাটিতে বসেই। স্বাধীনতার 50 বছরে এসে অত্যাধুনিক এই সামরিক জাদুঘর পেল দেশের মানুষ। বিজয় সরণির উঠোনে সাজানো হয়েছে সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের নান্দনিক প্রদর্শনীর সাথে মুক্তিযুদ্ধের বীরত্বগাথার দুর্লভ সব উপকরণ। দশ একর জায়গার উপর এই ইন্টারোগেটিভ সামরিক জাদুঘরটি নির্মাণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর ইতিহাস ঐতিহ্য প্রদর্শনের নানা উপাদানে সমৃদ্ধ করা হয়েছে এখানকার গ্যালারিগুলো। আধুনিক ও পুরনো সব সরঞ্জামের সমাহারে প্রত্যেক বাহিনীর জন্য এখানে রয়েছে আলাদা আলাদা কর্নার। বিমান বাহিনীর গ্যালারিতে দেখা মিলবে বিমান এয়ারক্রাফটের সত্যিকারী ইঞ্জিন, এছাড়া বিভিন্ন ফাইটার জেটের রেপ্লিকা সহ বিভিন্ন বীরত্বগাথার স্মারক, যেসব দেখে নিঃসন্দেহে কৌতূহলী মন এক নতুন জানালার সন্ধান পাবে। আবার হলোগ্রাফিক শো এর মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর আপনাকে নিয়ে যাবে জীবন্ত যুদ্ধ বিমানের শ্বাসরুদ্ধকর অভিযানে। আধুনিক প্রযুক্তিতে দর্শনার্থীরা সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি। আবার নৌবাহিনী গ্যালারি যেন দর্শনার্থীকে রীতিমতো গভীর সমুদ্রের স্বাদ নেবার জন্য অপেক্ষায় বসে আছে। সাবমেরিন অপারেশন সহ ফ্রিগেট দিয়ে ভয়াবহ গোলাবর্ষণের মুহূর্ত যেন প্রজেকশনের মাধ্যমে বাস্তব হয়ে ধরা দেবে যে কোনো বয়সী দর্শনার্থীর কাছে। আধুনিক প্রযুক্তির এই সংগ্রহশালায় অন্য দুই বাহিনীর মতো করেই সাজানো হয়েছে সেনাবাহিনীর গ্যালারিও। নিজেদের দক্ষতা ও সক্ষমতা ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক সব উপকরণে। এখানে যেমন রয়েছে বিভিন্ন দুর্লভ অস্ত্রের সংগ্রহ, তেমনি থরে থরে সাজানো সামরিক বাহিনীর বীরত্বের অসংখ্য উপাদান দর্শককে সহজেই উদ্বুদ্ধ করবে দেশপ্রেমে। এছাড়া এই অত্যাধুনিক জাদুঘরে আছে আলাদা আর্ট ও এক্সিবিশন গ্যালারি, মুক্ত মঞ্চ, 3D সিনেমা হল, লাইব্রেরি ও আর্কাইভ এবং অসংখ্য মুরাল আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এই সামরিক জাদুঘরটিতে প্রবেশ মূল্য খুবই স্বল্প হওয়ায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিনই। সেই সাথে সকল বয়সী দর্শনার্থীরা বেশ আনন্দিত জাদুঘরের মনোমুগ্ধকর বিভিন্ন প্রদর্শনী দেখে। এখানে এসে কি কি দেখেছো? অনেক কিছু, একটা নৌকা, একটা মিলিটারি বোট, হেলিকপ্টার, প্লেন, অনেক কিছু দেখছি। কেমন লাগছে এগুলো দেখে? ভালো লাগে।
শেখ মুজিবকে দেখেছি, তারপর যুদ্ধ দেখেছি। আমরা সত্যি মনে একটি যুদ্ধ জাহাজে আছি, যখন হচ্ছে নৌবাহিনীর একটি জাহাজের 3D দেখলাম। আমি ফার্স্ট টাইম মিউজিয়ামেতে আসছি, অনেক সুন্দর লাগছে আর অনেক অনেক সুন্দর জিনিস দেখছি, যেমন এই যে এখানে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে আর পিস্তলগুলো অনেক সুন্দর লাগছে। আমাদের 1971 সালের অনেক কিছু এখানে রাখা আছে এবং বিভিন্ন দেশের অনেক প্রদর্শনী এখানে দেওয়া আছে, এগুলো দেখে অনেক ভালো লাগলো। আমরা যে 1971 সালে যুদ্ধ করেছি, আমাদের যে সমুদ্র বিজয় রয়েছে, সেগুলো সব নিদর্শন আমরা দেখতে পেয়েছি। একটা স্টুডেন্ট এখানে এসে সে শুধু যে বিনোদন পাবে তা না, সে এখানে নলেজ আর্ন করতে পারবে। এখানে শুধুমাত্র দেখাই নয়, সম্মিলিত বিনোদন ও শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে বিশ্বসাহিত্য এই স্থাপনাটি। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই সামরিক জাদুঘরের প্রত্যেকটি কর্নার বাংলাদেশের শক্তিশালী সামরিক ইতিহাস ও নতুন প্রজন্মের জন্য প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে আকর্ষণীয় ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের মিছিলে এখানকার উপাদানগুলো স্বাক্ষর বহন করবে এগিয়ে চলা বাংলাদেশের নিরাপদ ও আধুনিক সামরিক শক্তির। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoi@gmail.com। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।